এই বাজেটের প্রধান সমস্যা হচ্ছে যখনই কিনা সরকার এত বড় হয়ে যাবে তখন অন্যান্য বিনিয়োগকারীর থেকে অবশ্যই অর্থ শুষে সরকারকে বড় হতে হবে। যেমন কিনা আমরা বাংলাদেশের বর্তমান বাজেটে দেখতে পাচ্ছি যে করের বোঝা দিয়ে, ভ্যাটের বোঝা দিয়ে, উচ্চ করের বোঝা দিয়ে, কর্পোরেট ট্যাক্সের বোঝা দিয়ে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ কমিয়ে ফেলা হচ্ছে, আর সেই ক্ষেত্রে সরকারি বিনিয়োগ বাড়ানোর কথা বলা হচ্ছে, কিন্তু সরকারি বিনিয়োগ কিন্তু বাড়ছে না। বিনিয়োগের স্থলে বরং মোট বাজেটের 11% খরচ করা হচ্ছে অনুন্নয়ন খাতে, অর্থাৎ কিনা সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেনশন এসবের জন্য। এরপরে ধরুন শিক্ষা খাতে যে 12% বাজেট দেওয়া হয়েছে তার যে 50,000 কোটি টাকা, তার মধ্যে 35,000 কোটি টাকায় যাচ্ছে অনুন্নয়ন খাত। তার মানে যখনই কিনা আপনি বেসরকারি খাতের থেকে টাকা নিয়ে সরকারি খাতের দ্বারা বিনিয়োগ করার কথা বলেন, তখন সেই বিনিয়োগের একটা বিরাট অংশ কিন্তু যাবে অনুন্নয়ন খাতে। কেননা সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য একটা বড় হাতিয়ার হচ্ছে আমলাদেরকে খুশি রাখা, এবং তাদেরকে অনেক বেশি পরিমাণে বেতন ভাতা দিয়ে রাখা হচ্ছে খুশি রাখার একটা সহজ উপায়। কিন্তু প্রাইভেট সেক্টরে যদি এই টাকাগুলো থাকতো তাহলে কিন্তু সেটা অনেক বেশি এফিসিয়েন্টলি ইনভেস্ট হতো, যাতে করে কিনা খরচ কমে এবং প্রফিট বাড়ে। এবং সেই প্রফিট বাড়া কিন্তু শুধুমাত্র এই কোম্পানিগুলোর প্রফিট বাড়ায় না, একই সাথে প্রোডাক্ট তৈরি হয় যেটা কনজিউমার ব্যবহার করতে পারে। কিন্তু এখন এতগুলো ট্যাক্সের পরে যখন এই প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো কিন্তু জনগণ কিনতে পারবে না, কারণ কিনা প্রত্যেকটা প্রোডাক্টের উপর ভ্যাট বসিয়ে দেওয়া হচ্ছে। আর তার সাথে তো মূল্যস্ফীতি আছেই, আর এই মূল্যস্ফীতি আসছে কোথা থেকে? ফরেন এইড থেকে। প্রচুর পরিমাণে ফরেন এইড এবার নেওয়া হবে, অর্থাৎ কিনা প্রচুর পরিমাণে টাকা ইকোনমিতে পাম্প করা হবে, যে টাকাটা হয়তো ইকোনমির ধারণ করার মতন ক্ষমতা নাই। যার কারণে যেটা হবে মূল্যস্ফীতি হবে, এবং এই মূল্যস্ফীতির কারণে সকল জিনিসপত্রের দাম বেড়ে যাবে জনগণের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে, এবং সেটা কিন্তু আরেক ধরনের ট্যাক্স। ট্যাক্সটার মাধ্যম হবে ইনফ্লেশন ট্যাক্স, এবং সেটাও কিন্তু এই সাধারণ জনগণের উপর গিয়ে পড়ে। সব মিলিয়ে এই বাজেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বাজেটটা একটা রাজনৈতিক বাজেট, এই বাজেটটা একটা নির্বাচনী বাজেট, যেখানে কিনা খুব সহজে চোখে দেখার মতন উন্নয়নের ক্ষেত্রে, যেমন কিনা বিশাল আকারের বাজেট প্রণয়ন, এইসব দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনীতির সুস্বাস্থ্যের দিকে অনেক কম মনোযোগ দেওয়া হয়েছে। যেমন কিনা দেশীয় বিনিয়োগের হার বৃদ্ধি করার জন্য, যাতে করে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটাকে দেশে ধরে রাখতে পারি, দেশের ইকোনমির অর্গানিক গ্রোথের জন্য কাজে লাগাতে পারি, সেই দিকে মনোযোগ না দিয়ে বরং মনোযোগ দেওয়া হচ্ছে কীভাবে করে বেশি বেশি করে এই ব্যবসাগুলোকে, বেশি বেশি করে এই উদ্যোগগুলোকে ট্যাক্স করে সেই টাকা দিয়ে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, সেই টাকা দিয়ে যাতে করে আমলাদেরকে খুশি রাখা যায়, সেই দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। তারপরেও এত বড় আকারের বাজেট দেওয়া হচ্ছে যে আমাদের বিদেশ থেকে প্রচুর পরিমাণে এইড এবং লোন নিয়ে আসতে হচ্ছে, যেটার প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো। আমাদের লোনের জন্য তো ইন্টারেস্ট দিতেই হবে, এবং যে কিনা এইড আমরা পাচ্ছি সেই এইডের জন্য বিভিন্ন দেশের কথা মতো না আমাদেরকে আমাদের অর্থনীতি রাজনীতি সাজাতে হতে পারে। কাজেই এই বাজেটটি বাংলাদেশের বাকি সব বাজেটের মতোই অনেকটাই পরনির্ভরশীল, কিন্তু অন্যান্য বাজেটের বদলে এবার এই পরনির্ভরশীলতাটুকুর সাথে সাথে নিজের দেশের ব্যবসার উপর নির্ভর করা হচ্ছে, যেটা কিনা একটা নতুন ডাইমেনশন, কিন্তু একটা অশুভ ডাইমেনশন। কারণ এতদিনে মূল্যস্ফীতি হচ্ছিল ফরেন এইডের জন্য আর ফরেন লোনের জন্য, কিন্তু এখন দেশীয় অর্থনীতির প্রবৃদ্ধিও শ্লথ হয়ে যাবে শুধুমাত্র একের পর এক ট্যাক্স বসিয়ে দেবে। এই হচ্ছে সব মিলিয়ে 2017-18 অর্থ বছরের বাংলাদেশের বাজেট নিয়ে আমার শিক্ষানবিশ মতামত। সবাইকে ধন্যবাদ আমার কথা শুনবার জন্য, এবং সবাইকে ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য।